আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া যথেষ্ট ভালো আছি। তো সবার কি অবস্থা? সবার কি অবস্থা? এইচএসসি বেচ অনেকদিন পরে তোমাদের সাথে তো আমরা একটু সবাই দ্রুত জয়েন করে ফেলি। আর আমরা যারা জয়েন করছি সবাই কষ্ট করে কি করবো, বন্ধুদেরকে মেনশন করে দিব এবং ক্লাসটা যদি পারেন একটু কষ্ট করে শেয়ার করে রাখতে পারেন। আচ্ছা, আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে থেকে আমাদের অ্যাডমিশনের নতুন পথ চলা শুরু। তো ইনশাল্লাহ খুব ভালোভাবে ইনশাল্লাহ আমরা এই পথ চলাটা কাভার করবো ইনশাল্লাহ, যাতে আমরা প্রত্যেকেই নিজের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় সেটাতে যাতে চান্স পেতে পারি, নিজের মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি, সেই আশা নিয়ে, সেই শপথ নিয়ে, সেই লক্ষ্য নিয়ে ইনশাল্লাহ আজকে থেকে আমরা আগাবো। সো আমরা যারা জয়েন করছি সবাই কষ্ট করে। আচ্ছা ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সো আমরা যারা জয়েন করছি সবাই কষ্ট করে নিজের বন্ধুদেরকে মেনশন করে দিব, সবাই কষ্ট করে নিজের বন্ধুদেরকে মেনশন করে দিব। সো ভাইয়ার প্রথমত কি, আচ্ছা, যে কয়দিন সময় আছে, আচ্ছা আমরা আস্তে আস্তে আমি প্রত্যেকটা গাইডলাইন বা কিভাবে কি করবেন না করবেন ইনশাল্লাহ ভাইয়া এ টু জেড ভালো করে বুঝিয়ে দিব। বাট ভাইয়ার একেবারে প্রথম যে কথাটা, শুরু থেকে কি থাকতে হবে ভাইয়া, শুরু থেকে সিরিয়াস থাকতে হবে, শুরু থেকে সিরিয়াস থাকতে হবে। আজকে সিরিয়াস আছি, কালকে নয় ভাইয়া, এরকম করলে আপনি দেখবেন আপনার যে অ্যাডমিশনের সময়টা, এটা সর্বোচ্চ কয় মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি সময় পাবেন? সর্বোচ্চ 3.5 থেকে 4 মাস, 3.5 থেকে 4 মাস। সো এই সময়টা দেখবেন চোখের পলকে চলে যাবে। সো আপনাকে চেষ্টা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাডমিশনের যে পথ চলার যে সময়টা, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে একেবারে সিরিয়াসনেসের সাথে সম্পূর্ণ করার জন্য, যাতে যাতে আবারও বলতেছি, এই অ্যাডমিশন বিষয়টা হচ্ছে ভাইয়া অনেক বড় কিছু, এটা আপনার জীবনে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। সো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো, সবকিছু জানবো, দেখবো। সো আজকে হচ্ছে আমাদের অ্যাডমিশনের অ্যাকাউন্টিং সলভ ক্লাস 1। আমরা বিগত সালের বেশ কিছু প্রশ্ন আজকে সমাধান করব, অর্থাৎ অ্যাডমিশনের প্রশ্নগুলো আসলে কি রকম হয়, কিভাবে সমাধান করতে হয় ইনশাল্লাহ ভাইয়া এ টু জেড খুব ভালো করে বোঝাই দিব। সো আচ্ছা, আমরা যারা জয়েন করছি সবাই একটু রেডি কিনা আমাকে একটু জানাই, সবাই একটু রেডি কিনা আমাদের অ্যাডমিশনের প্রথম ক্লাস সবাই একটু রেডি কিনা, সবাই রেডি কিনা? আচ্ছা, একটু এক্সাইটেড একটু ইনশাল্লাহ। সো কিরকম প্রশ্ন হয়, কিভাবে পড়ালেখা করতে হবে না করতে হবে, এ টু জেড ইনশাল্লাহ আমরা শিখবো। সো সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা? সো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রশ্ন রাখছি অ্যাকাউন্টিং থেকে আমি বেশ কিছু প্রশ্ন রাখছি, যেগুলো আমরা কি করব, আস্তে আস্তে সবগুলো সমাধান করব। আচ্ছা জি ভাইয়া, রেডি 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 রেডি। সো আসেন আমরা শুরু করে দিচ্ছি আমাদের 1 নাম্বার প্রশ্ন দ্বারা। আমাদের 1 নাম্বার প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। ওকে, দেখি ভাই একটু অ্যান্সার করেন তো, একটু অ্যান্সার করেন, কি হতে পারে আমাদের অ্যান্সার, একটু 1 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন। 1 নাম্বার প্রশ্ন, ওকে রেডি। 1 নাম্বার প্রশ্ন বলছে কি, একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য 15,500 টাকা, একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য 15,500 টাকা, বাজার মূল্য 12,500 টাকা, যা বছরের শেষে মজুদ পণ্যের গণনা থেকে বাদ পড়ে গেছে। এখন এই মজুদ পণ্যটি যদি সঠিকভাবে হিসাবভুক্ত করা হয়, মুনাফার উপর কি রূপ প্রভাব পড়বে? মুনাফার উপর কি রূপ প্রভাব পড়বে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা এইচএসসি যারা আছি অবশ্যই একটু মাথাটা খাটানোর চেষ্টা করব, কিভাবে অ্যাডমিশনের প্রশ্নগুলো হয়, কিভাবে অ্যান্সার করতে হয়। ভাইয়া প্রতিটা প্রশ্নের এ টু জেড চুলছেরা বিশ্লেষণ করে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, সজল বলছে ডি নাম্বারটা। আচ্ছা, সে অলরেডি আমাদের অ্যাডমিশন বেচেরই শিক্ষার্থী, সে প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার করে দিয়েছে যে ডি নাম্বারটা হবে। বাট বাকিরা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করেন। মজুদ পণ্য 15,500, ক্রয় মূল্য 15,500, বাজার মূল্য হচ্ছে 12,500। ভালো কথা, মজুদ গণনা থেকে বাদ পড়ে গেছে। ওকে, ঠিক আছে। এখন বলছে যদি এটা সঠিকভাবে হিসাবভুক্ত করা হয়, মুনাফার উপর কি প্রভাব পড়বে? মুনাফার উপর কি প্রভাব পড়বে? ওকে, ঠিক আছে। আচ্ছা, রাফিনা জান্নাত বলছে ডি নাম্বারটা। জান্নাত জাফরিন, সেও আমাদের অ্যাডমিশন বেচে শিক্ষার্থী। আচ্ছা, সে বলছে ডি নাম্বারটা। বাকিরা একটু অ্যান্সার করেন, বাকিরা এইচএসসি যারা আছে আমরা একটু ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, ওকে, নিশা বলছে ডি নাম্বারটা, ডি নাম্বারটা। আচ্ছা, সবাই মোটামুটি ডি নাম্বারটা বলছে যে ভাইয়া মুনাফা 12,500 টাকা বাড়বে। সবাই বলতেছে কি যে ভাইয়া মুনাফা 12,500 টাকা বাড়বে। এখন ভাই এটা কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে ভাইয়া, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় বিষয়, যে আমার অ্যান্সারটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমাকে ভালো করে বুঝতে হবে, আমাকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এখন দেখেন ভাইয়া সমাধানটা করে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। ভাইয়া মজুদ পণ্য, এখন মজুদ পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে, বাজার মূল্য দেওয়া আছে। তার মানে ভাইয়া মজুদ পণ্য এটা কোনটা ভাইয়া? ভাইয়া মজুদ পণ্য এটা হচ্ছে ভাইয়া সমাপনী মজুদ পণ্য। একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা কি, এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এখন সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে 15,500, বাজার মূল্য 12,500। এখন আমরা প্রত্যেকে ভালো করে জানি
ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা ছোট সেটাকে কি করতে হবে, সেটাকে হিসাবভুক্ত করতে হবে। এখন এটা করব কেন, কারণ আমাদের রক্ষণশীল নীতিমালা আমাদেরকে বলছে সম্পদ কম দেখাও। রক্ষণশীল যে নীতিমালা আছে আমাদেরকে বলছে সম্পদ কম দেখাও। এখন সমাপনী মজুত পণ্য ভাই একটা চলতি সম্পদ, এখন সম্পদ কম দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ছোট মানটাকে নিতে হবে। এখন আমরা কোনটা নিব, প্রথমত আমরা 12,500 টাকা নিব, তাহলে 15,500 হবে না। আমরা কাকে গণনা করব, যে সমাপনী মজুত পণ্য 12,500। এখন ভাইয়া আমাদের যে আয় বিবরণী, আয় বিবরণীতে সমাপনী মজুত পণ্যের কাজ কোথায়, আমরা কি করি ভাইয়া, আমরা বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় যে বের করি, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয়, অর্থাৎ নিক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত খরচগুলো আমরা যোগ করে আমরা কি করি ভাইয়া, আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা কি বিয়োগ করি, সমাপনী মজুত পণ্য বিয়োগ করি। সমাপনী মজুত পণ্য বিয়োগ করার পর আমরা কি পাই ভাইয়া, আমরা পাই ভাইয়া বিকৃত পণ্যের ব্যয়। আমরা কি পাই, বিকৃত পণ্যের ব্যয়। এখন আমাদেরকে শুরুতে বলছে আমরা এটা হিসাবভুক্ত করি নাই, এখন আমরা যদি হিসাবভুক্ত করতে যাই তাহলে কি হবে, তাহলে আমরা 12,500 টাকা আমরা কি করার কথা ছিল, বিয়োগ করার কথা ছিল। তাহলে 12,500 যদি আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিয়োগ করি, আমাদের বিকৃত পণ্যের ব্যয় কি হবে ভাইয়া, বিকৃত পণ্যের ব্যয় কমে যাবে। বিকৃত পণ্যের ব্যয় কি হবে ভাইয়া, কমে যাবে, কারণ সমাপনী মজুত পণ্য শুরুতে হিসাবভুক্ত করি নাই। যখন হিসাবভুক্ত করতে যাব, হিসাবভুক্ত করলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস মানে কি, বিকৃত পণ্যের ব্যয় কমে যাবে। এখন আমরা জানি কি ভাইয়া, ব্যয় কমে গেলে মুনাফা কি হবে ভাইয়া, মুনাফা বেড়ে যাবে। ব্যয় কমলে মুনাফা কি হবে, বেড়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি ভাইয়া, মুনাফা কত টাকা বেড়ে যাবে, 12,500 টাকা বেড়ে যাবে। বলেন তো সবাই বুঝছেন কিনা, বলেন সবাই বুঝছেন কিনা। কারণ ভাইয়া ব্যয়ের সাথে মুনাফার কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক। এখন আমি যখন ব্যয় অন্তর্ভুক্ত করব, ব্যয় অন্তর্ভুক্ত করলে অর্থাৎ সমাপনী মজুত অন্তর্ভুক্ত করলে ভাইয়া ব্যয় কমে যাবে, বিকৃত পণ্যের ব্যয় কমে যাবে। ব্যয় কমে গেলে ভাইয়া মুনাফা কি হবে, মুনাফা বেড়ে যাবে, কারণ মুনাফার সাথে ব্যয়ের সম্পর্ক হচ্ছে বিপরীত। ব্যয় কমে গেলে মুনাফা বেড়ে যাবে, মুনাফা কমে গেলে অর্থাৎ ব্যয় কমে গেলে মুনাফা বেড়ে যাবে, আর ব্যয় বেড়ে গেলে মুনাফা কমে যাবে। ক্লিয়ার ভাইয়া সবার, 100 প্রতিটা প্রশ্ন একটু, এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্ন। তো এই প্রশ্ন প্যাটার্ন থেকে আপনাদেরকে আপনাদের সময় অ্যাডমিশনে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, যা সামান্য পরিবর্তন করবে, অথবা হুবহু প্রশ্ন পেয়ে যাবেন, হুবহু প্রশ্ন পেয়ে যাবেন। বলেন এটা বুঝতে পারছেন, যে ভাই সমাপনী মজুত পণ্য প্রথমে বাদ দিছি, কিন্তু যখন হিসাবভুক্ত করব, হিসাবভুক্ত করলে বিকৃত পণ্যের ব্যয় কমে যাবে, ব্যয় কমে গেলে মুনাফা বেড়ে যাবে। ওকে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে ক্লিয়ার হইলে আলহামদুলিল্লাহ। আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে, অনুপাত বের করার সূত্র। এই প্রশ্নগুলো আপনি অ্যাডমিশনের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাবেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে, মাস্ট পাবেন। এখন কি বলছে ভাইয়া, দুইজন অংশীদার, ওকে মাহরিন এবং মেহনাজ একটা অংশীদার ব্যবসা, দুইজন অংশীদার, ওকে দুইজন অংশীদার, ভালো কথা। তাদের মুনাফা বন্টনের অনুপাত কত, অনুপাত হচ্ছে 5:2। তারা মুনাফা বন্টন করে 5:2 হারে। এখন তারা স্নেহাকে 4/1 অংশ হিসাবে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করছে, তাহলে একজন অতিরিক্ত আসার ফলে তাদের মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে, নতুন অনুপাত কত হবে। প্রশ্ন কিন্তু সহজ, এগুলা অ্যান্সার করা সহজ, অনেকের কাছে কঠিন লাগতে পারে। তো যেহেতু আজকে থেকে আমরা শুরু করতেছি, ইনশাল্লাহ কঠিন আর লাগবে না। এইচএসসি তো আমি কিভাবে সমাধান করতে সেটা দেখাই দিছি, বাট চেষ্টা করেন। কি বলছে, দুইজন অংশীদার, মুনাফা কত ছিল, 5:2 ছিল, তারা স্নেহাকে নিচে 4/1 অংশতে। এখন তাদের অনুপাত কত, তাহলে আগের অনুপাত ছিল কত ভাইয়া, আগের অনুপাত ছিল 5:2, তাকে নিচে কত, 4/1 অংশ, অর্থাৎ সে পাবে 4/1 অংশ। আচ্ছা আমাদেরকে ইবনাত বলছে বি নাম্বারটা, এরপর আমাদেরকে আকাশ বলছে ডি নাম্বারটা। ওকে বাকিরা আমরা চেষ্টা করি, অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হবে। জাস্ট এগুলো মিলানোর একেবারে সহজ ফর্মুলা আছে, যেটা শিখলে একেবারে পানির মতো হয়ে যাবে, পুরো পানির মতো হয়ে যাবে। জাস্ট একটা ফরম্যাট দেখাবো, একটা ফরম্যাট দেখালে অনুপাতের যত ম্যাথ আছে সবগুলো পানির মতো ইজি হয়ে যাবে। বাকিদের অ্যান্সার কোথায়, একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আচ্ছা ডি নাম্বারটা, ওকে আমরা 50-50 পাচ্ছি। একজন কেউ বলতেছে আমাদের বি নাম্বারটা, কেউ বলতেছে ডি নাম্বারটা, কেউ বলতেছে বি নাম্বারটা, কেউ বলতেছে ডি নাম্বারটা। একটু ভালোভাবে আমাদেরকে খেয়াল করতে হবে, ওকে আচ্ছা যারা অ্যান্সার করতে পারছে তাদেরটা ঠিক আছে, পাইলাম। বাট যারা পারতেছেন না, একটু ভাইয়ার সাথে একটু ভালো করে খেয়াল করেন। ভাইয়া প্রথমত তারা অনুপাত ছিল কত, তারা অনুপাত ছিল 5:2। এখন কে আসছে, নতুন করে একজন অংশীদার আসছে, স্নেহা আসছে। এখন স্নেহা 4/1 অংশ পাবে,
একটু ভালোভাবে খেয়াল করেন, স্নেহা পাবে 4/1 স্নেহা যদি 4/1 পাই ভাইয়া, বাকি আছে কয় অংশ? বাকি আছে কয় অংশ ভাইয়া? বাকি আছে ভাইয়া 3 অংশ। একটু খেয়াল করেন, স্নেহাকে দিচ্ছে 4/1, ওকে, স্নেহা 4/1 পেয়ে যাবে, বাকি আছে কত? বাকি আছে 3 অংশ। এই 3 অংশ কিভাবে আমরা ক্যালকুলেশন করব? একবার, অর্থাৎ মাহরিন যে আছে, মাহরিনের অনুপাত কত? 5। আর একটা হচ্ছে মেহনাজের অনুপাত কত? মেহনাজের অনুপাত হচ্ছে কত? 2। এটা হচ্ছে তাদের অনুপাত। এখন বাকি আছে কয় অংশ ভাইয়া? বাকি আছে 3 অংশ। এই বাকি অংশ একবার অর্থাৎ মাহরিনের সাথে গুণ করব, একবার মেহনাজের সাথে কি করে দিব? গুণ করে দিব। কোনটা? বাকি যে অংশটা থাকবে সেটা। তাহলে গুণ করলে আসবে কত? 3 5 কত? 3 5 15। 3 দুগুণে কত? 3 দুগুণে 6। ওকে ভাইয়া, বুঝলাম, 15 আসতে 6 আসতে। এখন ভাইয়া এই যে স্নেহা, ভাইয়া স্নেহার অনুপাত কত? স্নেহার অনুপাত আমরা কিভাবে বের করব? আমাদের পূর্বে দুইজনের যে অনুপাত থাকবে, 5:2 যে অনুপাতটা আছে, এদেরকে একবার যোগ করে দিব। যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে 7। তাদের অনুপাতকে কি করছি? একবার যোগ করছি, যোগ করলে আসবে কত? 7। এখন এই 7কে আমরা কি করব? সে যত অংশ পাবে, সে পাচ্ছে কয় অংশ? সে পাচ্ছে 1 অংশ। এই 1 অংশ দ্বারা গুণ করে দিব। তাহলে অনুপাত আসছে কত? অনুপাত আসছে 15, 6 এবং 7। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 15, 6 এবং 7। অ্যান্সার হবে কত ভাইয়া? অ্যান্সার হবে ডি নাম্বারটা। অ্যান্সার হবে ডি নাম্বারটা। যারা বি নাম্বার বলছেন, বি নাম্বার হবে না, কারণ তাদের অনুপাত কত? 5:2। একবার যোগ করতে হবে, দেন সে যত অংশ পাবে তাকে দিয়ে কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। বলেন তো সবাই বুঝছেন কিনা? যদি বুঝেন ভাইয়া সেম প্যাটার্নের আরেকটা ম্যাথ দিব। যদি বুঝতে পারেন ভাইয়া সেম প্যাটার্নের আরেকটা ম্যাথ দিব। বলেন বুঝছেন কিনা? ভাইয়া ফরম্যাটটা কি? ভাইয়া সে পাচ্ছে 4/1 ওকে ভাইয়া, সে 4/1 পাচ্ছে ভাইয়া, বাকি আছে কত? 3 অংশ। 3 অংশ একবার এর অনুপাত দিয়ে গুণ করব, আর একবার কারটা মেহনাজেরটাকে গুণ করব, তাহলে তাদের কাজ শেষ। এখন আরেকজন যে নতুন, তারটা কিভাবে করব? আগের যে দুইটা অনুপাত সেটাকে একবার যোগ করব, যোগ করে সে যত অংশ পাবে সেটা দিয়ে কি করে দিব? গুণ করে দিব। গুণ করলে যেটা ফলাফল সেটাই আমাদের অ্যান্সার। দেখি ভাইয়া বলেন সবাই বুঝছেন কিনা? ওকে, আকাশের ক্লিয়ার, বাকিটা বুঝছি কিনা ভাইয়া? ভাইয়া বুঝি নাই কেন? দেখেন, দেখেন আমাদেরকে স্নেহাকে দিচ্ছে কত? আচ্ছা, একটু আমাদেরকে স্নেহাকে দিচ্ছে কত? এটা উল্টা পাল্টা কাজ করলে তো সমস্যা। একটু ভালোভাবে খেয়াল করেন। ওকে, আচ্ছা, অনেকে বুঝছে অনেকে বুঝে নাই। ভাইয়া কি বলতাছি, সে পাচ্ছে 4/1 4/1 তাকে দিচ্ছে, বাকি আছে কয় অংশ? বাকি আছে 3 অংশ। এই 3 অংশ দিয়ে একবার 5কে গুণ করবেন, অর্থাৎ কি করবেন? একবার মাহরিনেরটাকে গুণ করবেন, একবার মেহনাজেরটাকে গুণ করবেন। যদি গুণ করেন তাহলে যে গুণফলটা পাবেন সেটাই হচ্ছে অনুপাত। আর বাকি যেটা থাকবে সেটাকে আগের অনুপাতকে কি করবেন? যোগ করবেন, যোগ করে কি করে দিবেন? সে যত অংশ পাচ্ছে সেটা দিয়ে গুণ করে দিবেন। আচ্ছা, অনেকেরই ক্লিয়ার, অনেকের ক্লিয়ার, অনেকে একটু বুঝেন নাই। আচ্ছা ভাইয়া আরেকটা ম্যাথ দিচ্ছে। আচ্ছা, একটু সমস্যা করতেছে একটু। আচ্ছা, আমি 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 আরেকটা ম্যাথ দিচ্ছি, আরেকটা ম্যাথ দিচ্ছি। আচ্ছা দেখি, আমাকে একটু করে দেন তো, আমাকে একটু করে দেন। ধরেন এ এবং বি, এ বি এর অনুপাত হচ্ছে 5:3। এ বি এর অনুপাত হচ্ছে 5:3। তারা সি কে নিছে 4/2 অংশ হিসাবে। নতুন অনুপাত কত? নতুন অনুপাত কত? দেখি অ্যান্সার করেন যারা বুঝছেন। নতুন অনুপাত কত? এ বি এর অনুপাত হচ্ছে 5:3, তারা সি কে নিছে 4/2 অংশ। তাহলে নতুন অনুপাত কত হবে? দেখি অ্যান্সার করেন, নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত কত হবে? সেম ফরম্যাট, সেম ফরম্যাটে জাস্ট কাজটা করে ফেলেন। সেম প্রশ্ন, সেম ফরম্যাট, সেম প্রশ্ন। আশা করি সবার ক্লিয়ার। জাস্ট ভাইয়া কি করব? ভাইয়া যেটা বাকি থাকবে সেটা দিয়ে আগের দুইজনকে গুণ করব, দেন কি করব? দেন তাদের যে অনুপাত, অনুপাতটাকে একবার যোগ করব, যোগ করে সি এর অনুপাত দিয়ে কি করে দিব? কাজ করে ফেলবো। আচ্ছা, সজল বলছে 15, 9, 16। আচ্ছা, ইয়ানা ইবনাত বলছে 10, 6, 8। এই যে আপনাদের অ্যান্সারের মধ্যে মিল নেই, অ্যান্সারের মধ্যে মিল নেই, অ্যান্সারের মধ্যে কি নেই? অ্যান্সারের মধ্যে মিল নেই। 10, 6, 16। ওকে, দেখা যাক। 10, 6, 16, 10, 6, 16। আচ্ছা, 10, 6, 16, 10, 6, 16।
5 3 4, 5 3 4, ওকে ঠিক আছে। আচ্ছা ভাইয়া কি বলছি, ভাইয়া সে পাচ্ছে 4 ভাগের কত অংশ, 2 অংশ। সে 2 অংশ পাইলে ভাইয়া বাকি আছে কয় অংশ, ভাইয়া বাকি আছে আর 2 অংশ। এই 2 অংশ দিয়ে একবার 5 কে গুণ, তার মানে এর অনুপাত কত, 5 ইন্টু 2, তাহলে কত, 5 দুগুণে 10। বির অনুপাত কত ভাইয়া, 3 ইন্টু 2, তাহলে কত ভাইয়া 6। তাহলে সির অনুপাত কত, এই দুইটাকে একবার যোগ করব, যোগ করলে কত ভাইয়া 8। সে পাচ্ছে কয় অংশ, 2 অংশ। 2 দ্বারা গুণ করলে কত, 8 দুগুণে কত, 16। 16 এখন আচ্ছা 4 4, আচ্ছা এখন ভাইয়া দেখেন তো, আপনারা অনেকে অ্যান্সার করছেন এটা ঠিক আছে যে 10 6 16, 10 6 16। এখন ভাইয়া একটু দেখেন তো, প্রতিটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, প্রতিটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা। যখন প্রতিটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, তখন আমি কি করব, 2 দ্বারা সবগুলোকে বিভাজ্য করে দিব। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে 5 3 8। এটা অ্যান্সার করছেন ঠিক আছে, বাট অপশনে যদি আমার এটাও অপশনে থাকে, এটাও অপশনে থাকে, আমাদেরকে অ্যাকুরেট অ্যান্সার করতে হবে 2 নাম্বারটা, অ্যাকুরেট অ্যান্সার করতে হবে 2 নাম্বারটা। অর্থাৎ অনুপাতকে যতটুকু ভাঙা যায় ততটুকু আমরা ভেঙে ফেলবো, এবং ভাঙার সময় খেয়াল রাখতে হবে 3টা মানকে একসাথে অনুপাত দ্বারা ভাঙতে হবে। একটা মান ভাঙা যাবে, আরেকটা ভাঙা যাবে না, এরকম করা যাবে না। প্রতিটা মান যদি একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা সেটাকে অ্যান্সার করতে পারবো। তাহলে অ্যান্সার কত ভাইয়া, অ্যান্সার হচ্ছে 5 3 18। ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যারা অ্যান্সার করছে সবার অ্যান্সার কারেক্ট, সবার অ্যান্সার কারেক্ট। জাস্ট কি করতে হবে, সমান একটা সংখ্যা দ্বারা বিভাজ্য করে দিতে হবে, কাজ শেষ। ওকে খুব ভালো খুব ভালো, আলহামদুলিল্লাহ বুঝে গেছেন, বুঝে গেছেন। এখন আসেন তো ভাইয়া নেক্সট প্রশ্ন, ভালোভাবে খেয়াল করব। কি বলছে, বলছে মুদ্রাস্ফীতির কালে একটি মজুদ পণ্য মূল্যায়নে পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করে। ওকে ইয়েস ঠিক আছে, মিলে গেছে মিলে গেছে। এখন আসেন কি বলছে, মুদ্রাস্ফীতি। ভাইয়া মুদ্রাস্ফীতি মানে কি ভাইয়া, দাম বেড়ে যাওয়া অবস্থা, দাম বেড়ে যাওয়া অবস্থা। এখন মুদ্রাস্ফীতি সময়কালে কোন পদ্ধতি ফলো করলে সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে, সর্বনিম্ন আয়কর সৃষ্টি করতে হবে। চিন্তার বিষয় আছে, দেখি চেষ্টা করেন, ভাইয়া তো আছে, ভাইয়া পুরোটা ব্যাখ্যা করে দিব। জাস্ট একটু ভালো করে দেখেন যে মুদ্রাস্ফীতি দাম বেড়ে যাওয়া অবস্থায় কোন পদ্ধতি অনুসরণ করলে সর্বনিম্ন আয়কর, মানে সর্বনিম্ন আয়কর দিতে হবে, সর্বনিম্ন আয়কর দিতে হবে কোন পদ্ধতির ক্ষেত্রে, কোন পদ্ধতির ক্ষেত্রে, কোন পদ্ধতির ক্ষেত্রে সর্বনিম্ন আয়কর দিতে হবে। মুদ্রাস্ফীতি মানে কি বলছি, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দাম বেড়ে যাওয়া অবস্থা। মুদ্রাস্ফীতি মানে কি, দাম বেড়ে যাওয়া অবস্থা। অর্থাৎ পণ্যের মূল্য আগে 10 টাকা করে কিনছেন, এখন 12 টাকা করে কিনা লাগতেছে, এরপরে 14, এরপরে 16, নিয়মিত দাম বেড়ে যাচ্ছে, নিয়মিত দাম বেড়ে যাচ্ছে। এই যে আপনাদের অ্যান্সারের মধ্যে কি আছে, আচ্ছা মোটামুটি সবাই বলছে বি নাম্বারটা, লিফো পদ্ধতি, শেষে আসে আগে যা, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। ওকে দেখা যাক, দেখা যাক অ্যান্সার কি হয়। বাকিরা আমরা চেষ্টা করি, চেষ্টা করি। ব্যাখ্যা তো ভাইয়া দিব, ব্যাখ্যা ভাইয়া পুরোটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, রাফিনা জান্নাত ওকে, শবনম বলছে 3 নাম্বারটা, ওকে সেজুতি বিনতে ওসমান বলছে বি নাম্বারটা। আচ্ছা সবাই বলতেছে বি নাম্বারটা। আচ্ছা এখন আসেন তো ভাইয়া একটু আমরা ভালোভাবে খেয়াল করি, কেন ভাইয়া বি নাম্বারটা হচ্ছে, কেন বি নাম্বারটা হচ্ছে, এ নাম্বারটা হচ্ছে না, কেন বি নাম্বারটা হচ্ছে ভাইয়া, এ নাম্বারটা হচ্ছে না। ভাইয়া কোন পরিস্থিতি, ভাইয়া মুদ্রাস্ফীতি পরিস্থিতি। মুদ্রাস্ফীতি মানে কি ভাইয়া, দাম বেড়ে যাওয়া। পণ্যের মূল্য আগে ছিল 10 টাকা, এখন 12 টাকা, এখন 14 টাকা, এখন কত টাকা, 16 টাকা। এখন এগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার ব্যয়। এখন আমরা বলছি কি, লিফো পদ্ধতি আমাদেরকে ফলো করলে আমাদের কি হবে, আমাদের আয়কর কম সৃষ্টি হবে, সর্বনিম্ন আয়কর দিব। এখন লিফো পদ্ধতি মানে কি, লাস্টেরটা আগে চলে যাবে। এখন এটা আগে চলে যাওয়া মানে কি, এটা আমার জন্য কি বিকৃত পণ্যের ব্যয় না, এটা আমার জন্য কি, এটা আমার জন্য বিকৃত পণ্যের ব্যয়। আর যেটা অবশিষ্ট থাকবে সেটা আমার জন্য কি, সেটা আমার জন্য সমাপনী মজুদ পণ্য। কোন পদ্ধতি, লিফো পদ্ধতির ক্ষেত্রে, কোন পদ্ধতি, লিফো পদ্ধতির ক্ষেত্রে নিচেরটা আমার জন্য কি বিকৃত পণ্যের ব্যয়, উপরেরটা কি আমার সমাপনী মজুদ পণ্য। এখন সমাপনী মজুদ পণ্যের তুলনায় আমার কি হচ্ছে, ব্যয় বেশি হচ্ছে না, 14 টাকা করে 16 টাকা করে আমাকে পণ্য ক্রয় করা লাগতেছে। তাহলে এই সিচুয়েশন আমার কি হচ্ছে ভাইয়া, ব্যয় বেশি হচ্ছে, আমার কি হচ্ছে, ব্যয় বেশি হচ্ছে। এখন ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক কি রূপ, ভাইয়া ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক হচ্ছে ভাইয়া বিপরীত। ব্যয় বেশি হইলে ভাইয়া মুনাফা কি হয় ভাইয়া, ব্যয় বেশি হলে ভাইয়া মুনাফা কম হয়। আর যদি মুনাফা কম হয় ভাইয়া, সরকারকে আমরা কি দিব, কর কম দিব। কি দিব, কর কম দিতে হবে। কারণ কর আমরা কিসের উপর দিব, আমার প্রতিষ্ঠানের মুনাফার উপর দিব। তাহলে আমার ব্যয় বেশি হইলে মুনাফা কম, আর মুনাফা যদি কম হয় আমরা কি দিব, কর কম দিব। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, যে সর্বনিম্ন আয়কর সৃষ্টি হয় লিফো পদ্ধতি। আর যদি বলা হয় সর্বোচ্চ আয়কর,
সর্বোচ্চ আয়কর, সর্বোচ্চ আয়কর হইলে তাহলে আমার কি হয়ে যাবে, ফিফো হয়ে যাবে। তখন এটা হয়ে যাবে ব্যয়, ব্যয় হয়ে যাবে কম, মুনাফা হয়ে যাবে বেশি, মুনাফা বেশি হইলে কর হয়ে যাবে বেশি। ক্লিয়ার ভাইয়া সবার? বলেন ক্লিয়ার ভাইয়া? কেন লিফো পদ্ধতি হয়েছে? আমরা শুধুমাত্র অ্যান্সার করলে হয়ে যাবে না, আমাকে বুঝতে হবে এই অ্যান্সারের পিছনে আমার কারণ কোনটা। কারণ তারা প্রত্যেক বছর সেম প্যাটার্নের প্রশ্ন করবে, কিন্তু একবার বলবে সর্বনিম্ন, আরেকবার বলবে সর্বোচ্চ। তাহলে আমাকে ভালো করে বুঝে শুনে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার ভাইয়া? যে আমার লিফো পদ্ধতির ক্ষেত্রে নিচেরটা আমাকে আগে পাঠাইতে হবে। আগে পাঠানো মানে আমার ব্যয় বেড়ে যাবে, কারণ পরিস্থিতি কোনটা, মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি। তার মানে ব্যয় বেড়ে যাওয়া মানে কি ভাই, আমার মুনাফা কমে যাবে। আর মুনাফা কমে যাওয়া মানে কি, আমাকে মুনাফার উপর কর দিতে হবে, তার মানে আমাকে কর কম দিতে হবে, কারণ আমার মুনাফা কম, আমি করও দেখাবো কম। আই হোপ ক্লিয়ার। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা সেভাবে ব্যাখ্যা দিলে আশা করি ক্লিয়ার না হওয়া ছাড়া উপায় নেই। এখন আসেন এই প্রশ্নটা একটু সমাধান করেন তো, এই প্রশ্নটা একটু ভালো করে সমাধান করেন তো। বলছে নিট বিক্রয় এবং মোট মুনাফার পরিমাণ 30,000, 6,000 টাকা। বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। সো আপনারা জানেন এবার ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের দুইবার পরীক্ষা হয়েছে। দুইবার বলতে প্রথম পরীক্ষাটা কিছু ভুলের জন্য বাতিল হয়েছে এবং দ্বিতীয় পরীক্ষাটা সংশোধনের মাধ্যমে সম্পূর্ণ করছে। প্রথম যে পরীক্ষাটা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, সেখানে আসা প্রশ্ন এটা, ঢাকা ইউনিভার্সিটির প্রথমে আসা প্রশ্ন এটা। ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা প্রশ্ন এটা। আচ্ছা সজল বলছে 4 নাম্বার হবে, সি নাম্বারটা। ওকে বাকিরা আমরা একটু চেষ্টা করি, বাকিরা আমরা একটু চেষ্টা করি। কি বলছে ভাইয়া, নিট বিক্রয় দেয়া আছে, নিট বিক্রয় মোট মুনাফা, বিক্রয় দেয়া আছে আর মুনাফা দেয়া আছে। এখন বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। প্রশ্ন কিন্তু সহজ, প্রশ্ন কিন্তু সহজ, প্রশ্ন কিন্তু সহজ। এখন এটা আমরা দুই ভাবে অ্যান্সার করতে পারি, প্রশ্ন এটাকে আমরা দুই ভাবে অ্যান্সার করতে পারি চাইলে। ওকে বাকিদের অ্যান্সার কোথায়, বাকিদের অ্যান্সার কোথায়? প্রশ্নগুলো কিন্তু ক্রিটিক্যাল থাকলেও সমাধান করাটা সহজ আছে। বাকিদের অ্যান্সার কোথায়, বাকিদের অ্যান্সার কোথায়? কি দিয়ে আছে ভাইয়া, নিট বিক্রয় দিয়ে আছে, মোট মুনাফা দিয়ে আছে, নিট বিক্রয় দিয়ে আছে, মোট মুনাফা দিয়ে আছে। বলছে ক্রয় মূল্যের উপর, বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। আই হাই পারতেছে না। আসেন আমরা দুই ভাবে সমাধান করতে পারি। ফরম্যাট নাম্বার 1, মুনাফা কার উপর, মুনাফা দিয়ে আছে নিট বিক্রয়ের উপর, মুনাফা কার উপর, নিট বিক্রয়ের উপর। তার মানে মুনাফা কত, মুনাফা 6,000, মুনাফা 6,000, নিট বিক্রয় কত ভাই, নিট বিক্রয় 30,000, 30,000। কাটাকাটি করলে কত, কাটাকাটি করলে 6, 5 6 30, 5 ভাগের 1 অংশ, 5 ভাগের 1 অংশ মানে কত পার্সেন্ট, 20%। এখন এই 20% কার উপর আসছে, 20% আসছে বিক্রয় মূল্যের উপর। 20% মুনাফা কার উপর ভাইয়া, 20% মুনাফা বিক্রয় মূল্যের উপর। এখন আমরা প্রত্যেকেই ভালো করে জানি বিক্রয় মূল্যের উপর মুনাফা 20% হইলে সেটা ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট, বিক্রয় মূল্যের উপর মুনাফা 20%, সেটা ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট, 25%। নাম্বার 1 ফরম্যাট, আমরা এভাবে চাইলে 25% অ্যান্সার করতে পারি। এখন কেউ যদি মনে করে না ভাই আমি এটা করব না, আমার নিট বিক্রয় দেয়া আছে, মোট মুনাফা দেয়া আছে, আমরা জানি কি বিক্রয় থেকে মুনাফা বিয়োগ করলে আমরা কি পাবো, বিক্রয় থেকে মুনাফা বিয়োগ করলে আমরা ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় পাবো কত, 24,000 টাকা, 24,000 টাকা। আমরা চাইলে 2 নাম্বার ফরম্যাটে অ্যান্সার করতে পারি যে ভাই আমার ব্যয় হচ্ছে কত, ভাইয়া ব্যয় হচ্ছে 24,000 টাকা, তাহলে আমার 24,000 টাকার উপর মুনাফা কত পার্সেন্ট, মুনাফা হচ্ছে ভাইয়া 6,000 টাকা। তাহলে এভাবে যদি আমরা কাটাকাটি করে দেখি আমাদের কত আসবে, আমাদের আসবে কত, 4 ভাগের 1 অংশ। তো 4 ভাগের 1 অংশ মানে কত পার্সেন্ট ভাইয়া, 25%। তাহলে আমরা সরাসরি 25 অ্যান্সার করতে পারি। অর্থাৎ আমরা বিক্রয় মূল্যটা বের করে ক্রয় মূল্যে কনভার্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে সরাসরি ব্যয়টা বের করে ব্যয়ের উপর মুনাফা বের করতে পারি। আমরা চাইলে যে কোনো একটা ফরম্যাট অনুসরণ করে আমাদের অ্যান্সারটা করতে পারি। তাহলে অ্যান্সার কত হবে ভাই, অ্যান্সার হবে 25%। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 25%। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টে জানাবা, বাট আশা করি ভাইয়া যেহেতু বুঝাচ্ছি আশা করি সমস্যা থাকবে না, আশা করি সমস্যা থাকবে না। তাহলে 4 নাম্বার প্রশ্ন আমাদের ক্লিয়ার। তাহলে আমরা দুই ফরম্যাটে করতে পারি, বিক্রয়ের উপর মুনাফা বসাই করতে পারি। এখন বিক্রয়ের উপর যদি মুনাফা বসাই তাহলে আমাকে ক্রয় মূল্যে কনভার্ট করতে হবে। আর যদি আমি মনে করি না আমি আগে ব্যয় বের করব, ব্যয় বের করে সরাসরি মুনাফার হার বের করব, আমি চাইলে সেটাও করতে পারি। ওকে নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলছে, বলছে একটি কোম্পানির, ওকে কোম্পানির 10% হারে 1 লক্ষ টাকা ঋণ আছে, 10% হারে 1 লক্ষ টাকা ঋণ আছে, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার আছে এবং 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে।
যদি কোম্পানির নিট মুনাফা 1,49,000 টাকা হয়, সাধারণ শেয়ার হোল্ডারগণ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকার লভ্যাংশ পাবে? শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকার লভ্যাংশ একজন সাধারণ অংশীদার পাবে? দেখি সমাধান করেন। এখন ভাইয়া কি দিয়ে আছে? ঋণপত্র দিয়ে আছে, অগ্রাধিকার শেয়ার দিয়ে আছে, সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে আছে এবং নিট মুনাফা দিয়ে আছে। এখন আপনাকে কি বলছে? আপনাকে বলছে সাধারণ শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ কত টাকা পাবে। এখন আমাদেরকে আমরা যে সবাই কমন যে ভুলটা করব, আমরা ঋণপত্রের সুদটা বের করে ফেলবো। ঋণপত্রের অ্যামাউন্টটা বের করে আমরা নিট মুনাফা থেকে বিয়োগ করে দিব। আপনারা আগে অ্যান্সার করেন, আপনারা আগে অ্যান্সার করেন ভাইয়া, পরবর্তীতে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা আগে একটু অ্যান্সার করেন। দেখি ভুল করলে ভুল, ভুল হলে ভুল, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এখন যে ভুলটা করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সেটা সংশোধন করে ফেলবো। কত হবে? 5 নাম্বার প্রশ্ন। অ্যাডমিশন বেচে যারা আছেন আপনারা অ্যান্সার করেন, আপনারা আগে অ্যান্সার করেন, দেখা যাক কি বলছে ভাইয়া। এখন একটু ভালোভাবে খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। প্রথম প্রশ্ন হচ্ছে আমার যে নিট মুনাফা, নিট মুনাফা লভ্যাংশ, লভ্যাংশের মধ্যে সবার আগে দাবিকার, লভ্যাংশের মধ্যে সবার আগে দাবিকার। ওকে, সজল বলছে সি নাম্বারটা। ওকে, আচ্ছা এইচএসসি যারা আছে একটু কঠিন মনে হইতে পারে, বাট প্রশ্ন সহজ আছে। ভাইয়া লভ্যাংশের মধ্যে সবার আগে দাবিকার, আমরা সবাই জানি ভাইয়া লভ্যাংশের মধ্যে সবার আগে দাবি হচ্ছে ভাইয়া অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার অর্থাৎ লভ্যাংশ দিলে সবার আগে তাদেরকে পে করে দিতে হবে, তাদেরকে পরিশোধ করার পরে যদি বাকি থাকে তাহলে সাধারণ অংশীদাররা পাবে, যদি বাকি না থাকে সাধারণ অংশীদাররা পাবে না। ওকে ভাইয়া, বুঝতে পারলাম। এখন ভাইয়া আমরা অনেকে যে ভুলটা করব, আমরা ঋণপত্রের 10% সুদ বের করে ফেলবো, অনেকেই করতে পারি, কিন্তু ভাইয়া মাথায় রাখতে হবে ঋণপত্রের যে সুদটা সেটা আমরা নিট মুনাফা বের করার পূর্বে কিন্তু পরিশোধ করে দেই। নিট মুনাফার মধ্যে আমরা নিট মুনাফা বের করার পূর্বে কিন্তু আমরা ঋণপত্রের সুদটা পরিশোধ করে দেই। আমরা কিন্তু ঋণপত্রের সুদ নামে একটা অ্যামাউন্ট বসাই অপরিচালন ব্যয়ের মধ্যে, ঋণপত্রের সুদ। তাহলে এখানে অতিরিক্তভাবে ঋণপত্রের সুদ বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। এখন তাহলে অগ্রাধিকার শেয়ার ভাইয়া লভ্যাংশ কত পাবে? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা সবসময় তাদের মূলধনের উপর সুদ পাবে। অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা সবসময় তাদের মূলধনের উপর সুদ পাবে। তাদের মূলধন কত? তাদের মূলধন হচ্ছে ভাই 2 লক্ষ টাকা, তারা সুদ পাবে 12%। 12% হলে তারা সুদ পাচ্ছে কত? তারা সুদ পাবে 24,000 টাকা, অর্থাৎ তারা লভ্যাংশ পাবে 24,000 টাকা। এখন আমার মুনাফা হচ্ছে ভাইয়া 1,49,000 টাকা, আমি যদি অগ্রাধিকারকে 24,000 টাকা দিয়ে দেই, আমার বাকি থাকবে কত? আমার বাকি থাকবে ভাইয়া 1 লক্ষ কত থাকবে? 25 থাকবে নাকি 35 থাকবে? 1,25,000 টাকা থাকবে। 1 লক্ষ কত? 25,000 টাকা থাকবে। এটা হচ্ছে আমার কি সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য। এখন সাধারণ শেয়ার হোল্ডার আছে কতজন? 50,000 জন। এখন আমি 50,000 দিয়ে ভাগ করে দিব, 50,000 দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। তাহলে 50,000 এটার মধ্যে কয়বার যাবে? 2.50 বার। তাহলে একজন সাধারণ শেয়ার হোল্ডার সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পাচ্ছে? সে পাচ্ছে 2.5 টাকা হারে। সে পাচ্ছে কত? 2.5 টাকা হারে কি পাচ্ছে? লভ্যাংশ পাচ্ছে। বলেন তো ভাইয়া ক্লিয়ার হয়েছে কিনা? প্রশ্ন দেখি কঠিন মনে হইতে পারে, বাট সহজ করা ইজি। ভাইয়া অগ্রাধিকার শেয়ার হোল্ডারের লভ্যাংশ সবার আগে দিতে হবে, এবং তারা যে লভ্যাংশ পাবে সেটা সব সময় তাদের মূলধনের উপর, নিট মুনাফার উপর না, তারা মূলধনের উপর পাবে। এখন তাদের মূলধন হচ্ছে 2 লক্ষ, 12% হারে 24,000 টাকা তারা পেয়ে যাবে। ওকে, তাদেরকে দিয়ে দিলাম। বাকি থাকলে সাধারণ শেয়ার হোল্ডার পাবে, যদি বাকি না থাকে সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে না। এখন 24,000 টাকা বিয়োগ করার পরে আরো 1,25,000 টাকা থেকে যাচ্ছে, তাহলে এটা পাবে কয়জন? 50,000 শেয়ার হোল্ডার যারা আছে তারা পাবে। এখন তাদেরকে ভাগ করে দিলে তারা জনপ্রতি কত পাচ্ছে? তারা জনপ্রতি পাচ্ছে 2.50 টাকা হারে। 2 কত হারে? 50 টাকা হারে। বুঝতে পারছেন? বলেন ভাইয়া ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার হয়েছে? ভাইয়া এখন খুব ভালোভাবে ব্যাখ্যা করে দিচ্ছি, কিন্তু যখন আপনাকে এক্সপার্ট করে ফেলবো তখন জাস্ট অ্যান্সার করে চলে যাব, তখন আমাদের এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে না। আই হোপ ক্লিয়ার। ওকে, 6 নাম্বার প্রশ্নে চলে আসেন। 6 নাম্বার প্রশ্ন কি? 6 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের অবচয় থেকে, এবং এই লাভ ক্ষতির প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর প্রায় দেখা যায়। প্রত্যেক বছর, যদি গ্যাপ যায় হয়তো 1 বছর গ্যাপ যাবে, বাট লাভ ক্ষতির প্রশ্ন থেকে প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটি মাস প্রশ্ন করে। এখন একটু অ্যান্সার করেন তো। দেখেন, 4 বছর পূর্বে রূপম ট্রেডার্স 1 লক্ষ টাকা ব্যয়ে একটা যন্ত্র ক্রয় করছে।
সে কি করছে 1 লক্ষ টাকা একটা যন্ত্র ক্রয় করছে। আয়ুষ্কাল কয় বছর? আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। ভগ্নাবশ মূল্য কত? 5,000 টাকা। এখন সে এটিকে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করছে। ওকে, আজ যদি এটি 30,000 টাকায় বিক্রয় করা হয় তাহলে তার লাভ ক্ষতি কত টাকা? এখন এইচএসসিতে আমরা এগুলো করছিলাম কি আকারে? আমরা এগুলো পুরো একটা ম্যাথ আকারে করছি। এখন যেগুলো আমার কি হয়ে গেছে, যেগুলো আমার এক একটা এমসিকিউ হয়ে গেছে। এখন আমার ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি কি দেয়া আছে? গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি কি দেয়া আছে? 4 বছর দেয়া আছে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি দেয়া আছে? 4 বছর। 4 বছর পূর্বে, কয় বছর? 4 বছর 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছে। আয়ুষ্কাল কয় বছর বলছে? 5 বছর বলছে। ভগ্নাবশ মূল্য কত? 5,000 টাকা এবং বিক্রয় করছি কত? 30,000 টাকা। পদ্ধতি কোনটা? সরল রৈখিক। এখন একটু অ্যান্সার করেন। আচ্ছা শবনম, আচ্ছা ভাই আবার বোঝান। আচ্ছা আমাদের ওই প্রশ্নটা, আমাদের মুনাফা হচ্ছে 1,49,000 টাকা। এখন আমরা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিয়ে দিব তাদের মূলধন আকারে। তাদের মূলধন হচ্ছে কত টাকা? মেবি 2 লক্ষ টাকা, 12% তাদেরকে দিয়ে দিব। 24,000 টাকা চলে যাবে, বাকি থাকবে 1,25,000, যেটা আমরা 50,000 জনের মধ্যে ভাগ করে দিব। কাজ শেষ। আচ্ছা এটা আমাদেরকে কে অ্যান্সার করছে? আচ্ছা আচ্ছা ইবনাত বলছে সি নাম্বারটা। আচ্ছা সজল বলছে সি নাম্বার। জান্নাত বলছে সি নাম্বারটা। সি নাম্বার মানে কত? সি নাম্বার মানে কত? আপনারা বলতেছেন যে ভাইয়া লাভ হবে কত? লাভ হবে 6,000 টাকা। ওকে দেখা যাক আমাদের অ্যান্সার কত আসে। আমাদের অ্যান্সার কত আসে, দেখা যাবে। এখন আসেন একটু ভাইয়া একটু সমাধানে চলে যাই। ভাইয়া সম্পত্তিটা কিনছি কত টাকা দিয়ে? ভাইয়া 1 লক্ষ টাকা দিয়ে। কয় বছর ইউজ করছি ভাইয়া? 4 বছর ইউজ করতে। ভগ্নাবশ মূল্য কত? ভাই ভগ্নাবশ মূল্য 5,000 টাকা। আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। আয়ুষ্কাল হচ্ছে কত? 5 বছর। এখন আমাকে বের করতে হবে বার্ষিক অবচয় কত। বার্ষিক অবচয় কত আমাকে বের করতে হবে। এখন বার্ষিক সরলরৈখিক পদ্ধতিতে আমাদের কি লাগে? অবচয়যোগ্য মূল্য লাগে। 1 লক্ষ টাকা থেকে আমরা কি করব? ভগ্নাবশ মূল্য ভাগ করব। আমরা কি করব? আয়ুষ্কাল দ্বারা ভাগ করে দিব। আমরা কি করব? আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করে দিব। তো আয়ুষ্কাল দ্বারা যদি আমরা ভাগ করে দেই, ভাগ করলে আমাদের আসবে কত? আয়ুষ্কাল দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে কত? 1 লক্ষ, আমাদের 95,000 টাকা আসবে। 95,000 টাকা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে আমাদের বাৎসরিক অবচয় কত? আমাদের অ্যান্সার কি ঠিক হচ্ছে? আচ্ছা 1 লক্ষ টাকা, 1 লক্ষ 5 95 কে আমরা 5 দিয়ে ভাগ করলে আমাদের বাৎসরিক অবচয় আসবে কত? 19,000 টাকা। 19,000 টাকা। এই 19,000 টাকা আমরা কয় বছর ইউজ করব? 4 বছর। কারণ আমরা 4 বছর পূর্বে ক্রয় করছি। এখন 4 বছর দ্বারা যদি আমরা কি করে দেই, আমরা যদি গুণ করি, আমাদের টোটাল অবচয় আসবে কত? টোটাল অবচয় আসবে 76,000 টাকা। টোটাল অবচয় আসবে কত? 4 বছর অবচয় 76,000 টাকা। আচ্ছা আমাদের অ্যান্সার কি ভুল হচ্ছে? 4 বছর পূর্বে আমরা ক্রয় করছি। সম্পত্তির মূল্য কত? 1 লক্ষ টাকা। 5 বছর হচ্ছে আমার। আচ্ছা ভগ্নাবশ মূল্য 30,000 টাকা দেয়া আছে। তাহলে আমার 4 বছর অবচয় কত? তো সি নাম্বারটা অ্যান্সার ঠিক আছে। সি নাম্বারটা আমাদের সম্পত্তির মূল্য কত? সম্পত্তির মূল্য হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। সম্পত্তির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। আমাদের ভগ্নাবশ মূল্য কত? 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 95,000 5 দ্বারা, আমাদের বাৎসরিক অবচয় আসবে কত? আচ্ছা না ঠিক আছে, ঠিক থাকলে কত? 19,000 টাকা হচ্ছে আমার বাৎসরিক অবচয়। 19,000 টাকা হচ্ছে আমার বাৎসরিক অবচয়। বাৎসরিক অবচয় যে 19,000। তাহলে 4 বছরের অবচয় কত? 4 বছরের অবচয় হচ্ছে আমাদের 76,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 4 বছরের অবচয় কত? 76,000 টাকা। তাহলে আমাদের 4 বছরের অবচয় যদি 76,000 টাকা হয়, আমাদের বই মূল্য কত? সম্পত্তির মূল্য 1 লক্ষ টাকা, অবচয় পুঞ্জীভূত অবচয় 76,000 টাকা। তাহলে আমাদের বই মূল্য কত? বই মূল্য 24,000 টাকা। আচ্ছা ঠিক আছে, বই মূল্য কত? 24,000 টাকা। বিক্রয় করছি কত? 30,000। অতিরিক্ত বিক্রয় করছি কত? 30,000। অতিরিক্ত বিক্রয় কত? 6,000 টাকা। তাহলে অ্যান্সার কত? লাভ হচ্ছে 6,000 টাকা। বুঝতে পারছেন? না না এত হবে না। অবচয় কত? অবচয় টোটাল অবচয় হচ্ছে 76,000 টাকা। এখন আমি টোটাল ব্যবহার করে ফেলছি 76, বাকি আছে 24,000। এই 24,000 টাকা আমি কি করব? আমার আজকের দিনে বিক্রয় করলে আমি 24,000 টাকা পাবো। কিন্তু আমি বিক্রয় করছি কত? আমি আজকে বিক্রয় করছি, এই যে আজকের দিন আমি বিক্রয় করছি 30,000 টাকা। পাওয়ার কথা 24, পাইছি 30। অতিরিক্ত যে 6,000 টাকা, এটা আমার কি? এটা হচ্ছে আমার লাভ। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনার অ্যান্সারটা ঠিক আছে। যারা সি নাম্বার অ্যান্সার করছেন 6,000 টাকা,
তাদের অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার হবে কত ভাইয়া? ৬,০০০ টাকা। টোটাল অবচয় ৭৬, বই মূল্য ২৪ এবং বিক্রয় করছি ৩০। তার মানে কত? না না, প্রফিট যারা ১১,০০০ টাকা বলতেছেন, ১১,০০০ টাকা না, প্রফিট হবে ৬,০০০ টাকা। আমি ক্লিয়ার করে দিছি, এটা ভালো করে দেখেন। বাৎসরিক অবচয় ১৯,০০০ টাকা, টোটাল ৪ বছরের অবচয় ৭৬,০০০ টাকা, বই মূল্য ২৪,০০০, বিক্রয় করছি ৩০,০০০। তাহলে আমার মুনাফা কত? মুনাফা হচ্ছে ৬,০০০ টাকা। আই হোপ ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, ৭ নম্বর প্রশ্ন। নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? নিচের কোনটি আর্থিক বিবরণীর কি নয়? অংশ নয়। নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি? আচ্ছা, বি নাম্বারটা। আচ্ছা, আমাদেরকে জানতে হবে ভাইয়া আর্থিক বিবরণীর অংশ কয়টা? ভাই আর্থিক বিবরণীর অংশ হচ্ছে ভাইয়া 5টা। আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টা। ভাইয়া নাম্বার 1 হচ্ছে ভাইয়া আয় বিবরণী। নাম্বার 1 ভাইয়া আয় বিবরণী। এরপর হচ্ছে ভাইয়া আর্থিক অবস্থার বিবরণী। আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। আরেকটা হচ্ছে কি ভাইয়া? আরেকটা হচ্ছে ভাইয়া টিকা বা ব্যাখ্যা। টিকা বা ব্যাখ্যা, এগুলো কি? এগুলো হচ্ছে আমার ভাই আর্থিক বিবরণীর অংশ। অংশ কয়টা? 5টা। এই 5টার মধ্যে বিবরণী কয়টা? বিবরণী হচ্ছে 4টা। আমাকে বলছে আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি? তাহলে অংশ নয় হচ্ছে ভাইয়া মূল্য সংযোজন বিবরণী। মূল্য সংযোজন বিবরণী আমার কি নয়? আর্থিক বিবরণীর অংশ নয়। কিন্তু আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, কম্প্রিহেন্সিভ আয় বিবরণী, এটা মানে হচ্ছে আয় বিবরণীকে বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। নেক্সট প্রশ্ন বলছে অবচয় ধার্যের কোন পদ্ধতিতে প্রথম বছর নিট মুনাফা কম হবে? অবচয় ধার্যের কোন পদ্ধতিতে প্রথম বছর নিট মুনাফা কম হবে? প্রথম বছর কি হবে? নিট মুনাফা কম হবে। প্রথম বছর নিট মুনাফা কম হবে। এখন মুনাফার সাথে কি বলছে? অবচয় বলছে। মুনাফার সাথে ব্যয় সম্পর্ক শুরুতেই বলছে, ব্যয় সম্পর্ক হচ্ছে ভাইয়া বিপরীত সম্পর্ক। মুনাফার সাথে ব্যয়ের সম্পর্ক হচ্ছে ভাইয়া বিপরীত। তার মানে ভাইয়া ব্যয় যদি বেশি হয়, মুনাফা কি হবে? ভাইয়া মুনাফা হবে কম। আমাকে বলছে মুনাফা কম হইতে হবে। এখন ভাইয়া অবচয় ধার্যের কোন পদ্ধতি সবচেয়ে বেশি অবচয় হয়? প্রথম বছর। আমরা সবাই জানি ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে প্রথম বছর অবচয় হয় সবচেয়ে বেশি। তো প্রথম বছর অবচয় যদি সবচেয়ে বেশি হয়, মুনাফা সবচেয়ে কম হবে কোন বছর? ক্রমহ্রাসমান যে প্রথম বছর। বি নাম্বারটা হবে। ঠিক আছে, বি নাম্বারটা। নেক্সট প্রশ্ন, এই রকম প্রশ্ন প্যাটার্নও ঢাকা ভার্সিটিতে পাওয়া যায়। দেখি অ্যান্সার করেন। 9 নাম্বার প্রশ্ন কি বলছে? পাওনাদারকে দেয়া ৩৫২০ টাকার একটা চেক ভুলে নগদান বইতে ৩২৫০ টাকা লেখা হয়েছে। এখন এই ভুলটি কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণীতে দেখানো হবে? অর্থাৎ এই ভুলটা ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে সমাধান করবে? কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী এই ভুলটা আমাকে সমাধান করে দেখাবে? এখন এগুলা আমরা অনেকে কিন্তু ভুল করে ফেলি। এখন প্রথম কথা আমাকে মাথায় রাখতে হবে ভাইয়া, যে বই ভুল করবে, যে বই ভুল করবে সে বই সমাধান করবে। যে বই ভুল করবে সে বই কি করবে? সমাধান করবে। সমাধান করবে, প্রথম কথা এটা, এটা ভালো করে মাথায় রাখতে হবে। যে বই ভুল করবে সে বই সমাধান করবে। এখন পাওনাদারকে দিছি কত টাকার চেক? ৩৫২০ টাকার চেক। নগদান বইতে ভুল করছে থেকে নগদান বই, ভুল করছে থেকে নগদান বই। নগদান বই যদি ভুল করে তাহলে সংশোধনে ব্যাংকের কোনো কাজ নাই। সংশোধনে ব্যাংকের কোনো কাজ নাই। সমাধান কে করবে? নগদান বই করবে। তাহলে অ্যান্সার এ হইতে পারে বা সি হইতে পারে। এখন আমাকে বুঝতে হবে আমি কি যোগ করব নাকি আমি বিয়োগ করব। এখন ভাইয়া পাওনাদারকে চেক দেয়া মানে কি? খেয়াল করেন, পাওনাদারকে চেক দেয়া মানে কি? ভাই পাওনাদারকে চেক দেয়া মানে ভাই আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে। ব্যাংক থেকে টাকা কমে যাবে। পাওনাদারকে চেক দেয়া মানে আমার ব্যাংক থেকে চেকটা পরিশোধ করে ফেলে টাকা কমে যাবে। এখন ভাইয়া আমাদেরকে জানি আমরা যে আমাদের নগদান বই এবং ব্যাংক বই দুইটাকে একসাথে ব্যালেন্স করতে হয়। এখন আমাদের ব্যাংক থেকে কমে যাবে কত? ব্যাংক থেকে কমে যাবে ৩৫২০ টাকা। তাহলে আমার নগদেও কমার কথা কত? নগদেও কমার কথা ৩৫২০ টাকা। কিন্তু আমি নগদে কমাইছি কত? আমি নগদে কমাইছি ৩২২০ টাকা। মানে আমি নগদে কমাইছি ৩২৫০ টাকা। কমার কথা ছিল কত? ৩৫২০। কমাইছি কত? ৩২৫০। তার মানে যেটা আমি এখনো কমাই নাই, যেটা আমি এখনো কমানো হয় নাই,
সেটা আমাকে কি করতে হবে, আমাকে কমিয়ে দিতে হবে, অর্থাৎ আমাকে বিয়োগ করে দেখাইতে হবে। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। যারা এ নাম্বারটা বলছেন, এ নাম্বারটা হবে না, কারণ আপনার কমার কথা ৩৫২০ টাকা, আপনি কমাইছেন ৩২৫০ টাকা, আপনি কম কমাইছেন, আপনার ব্যাংক থেকে টাকা কমে গেছে ৩৫২০, তাহলে আপনাকে নগদেও ৩৫২০ টাকা কমাই দেখাইতে হবে, কিন্তু আপনি কম কমাই ফেলছেন, আপনাকে আরো বেশি কমাইতে হবে। তো আরো কমানোর জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। আই হোপ ক্লিয়ার, বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে কিনা, জাস্ট প্রশ্নটা খেয়াল করতে হবে। প্রথম কথা মাথায় রাখতে হবে যে ভাইয়া যে বই ভুল করছে সে বই সমাধান করবে, ভুল করছে নগদ, সমাধান করবে নগদ। এখন নগদ কি কম লিখছে নাকি বেশি লিখছে সেটা ভালোভাবে খেয়াল করতে হবে। বুঝছেন সবাই, বুঝছেন? যারা এ নাম্বারটা বলছেন, যারা এ নাম্বারটা বলছেন, এ নাম্বারটা ভুল। অ্যান্সার কত ভাইয়া, সি নাম্বারটা। কারণ ভাইয়া আমার ব্যাংক থেকে কমছে, ভাইয়া ব্যাংকের সাথে নগদের কি করতে হবে, একই ব্যালেন্সে রাখতে হবে। তো একই ব্যালেন্সে রাখার জন্য আরো কমাই ফেলতে হবে। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 নাম্বার প্রশ্ন। ওকে, বুঝতে পারছি। আসেন 10 নাম্বার অ্যান্সার করে ফেলেন। নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পদ 15,000 টাকা বৃদ্ধি পাবে? কি বলছে, মোট সম্পদ, মোট সম্পদ চলতি স্থায়ী যা আছে একসাথে 15,000 টাকা বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু চিন্তা করে দেখেন, দেন অ্যান্সার করার চেষ্টা করেন, আর বাকিটা ভাইয়া বুঝে দিবে। আচ্ছা সজল, আচ্ছা ওদের দেখা মাত্র অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ তারা পারে, পড়াশোনা করছে। বাকিরা চেষ্টা করি আমরা নতুন যারা আছে, যে ভাইয়া নিচের কোন লেনদেনটির কারণে আমার মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে? নিচের কোন লেনদেনটির ফলে আমার সম্পত্তি 15,000 টাকা, মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে? আচ্ছা আকাশও বলছে সি নাম্বারটা। ভাই সি নাম্বারটা মানে কি, সি নাম্বারটা মানে হচ্ছে ধারে 15,000 টাকার কি করা, আসবাবপত্র ক্রয় করা। আচ্ছা সামিরাও বলছে সি নাম্বারটা, মোট সম্পত্তি বলছে। ভালোভাবে খেয়াল করতে হবে, কি বলছে, মোট সম্পত্তি বলছে। এখন আমরা যদি শুরু থেকে খেয়াল করি, আমরা শুরু থেকে খেয়াল করলে প্রথমটা কি বলছে, নগদে এত টাকা দায় পরিশোধ করছে। দায় পরিশোধ করলে ভাইয়া দায় কমবে, দায় কমবে, নগদ কমবে। এখন নগদ কমে গেছে, তার মানে মোট সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে না, 1 নাম্বার হবে না। 2 নাম্বার বলছে নগদ 15,000 টাকার একটা গাড়ি ক্রয় করছে, গাড়ি ক্রয় করলে গাড়ি আসছে, নগদ চলে গেছে। সম্পদ একবার বাড়ছে, একবার কমছে, তার মানে সম্পদ যেটা বাড়ছে সেটা কমছে, সম্পদ আগের মতো আছে, সম্পদ বাড়বে না। 3 নাম্বার কি বলছে, ধারে আসবাবপত্র ক্রয় করছে, আসবাবপত্র ক্রয় করলে কি হবে, আসবাব আসছে, সম্পদ বাড়ছে, কিন্তু আমার আরেকটা কি বাড়ছে, দায় বাড়ছে। সো দায়ের কথা তো আমার জানার দরকার নাই, আমার কথা হচ্ছে মোট সম্পত্তি বাড়ছে কিনা, তাহলে মোট সম্পত্তি এখানে বাড়ছে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার সি নাম্বারটা। ডি নাম্বারটা কেন হবে না, দেনাদার থেকে আদায় করছে, দেনাদার থেকে আদায় করলে নগদ বাড়বে আর দেনাদার কমে যাবে, তার মানে সম্পদ একটা কমতেছে আর একটা বাড়তেছে, একটা কমতেছে একটা বাড়তেছে, তার মানে যেই সম্পদ সেই সম্পদই রয়ে গেছে। আলটিমেটলি অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে যে ভাইয়া ধারে আসবাবপত্র ক্রয় করলে, তাহলে সম্পদ বাড়তেছে, দায় বাড়তেছে, আমাকে দায় দেখার দরকার নাই, আমাকে বলছে সম্পদ বাড়তেছে কিনা, বাড়তেছে। অ্যান্সার কত, সি নাম্বারটা। অ্যান্সার কত, সি নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে, খুব ভালো। আসেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখি অ্যান্সার করেন। এইরকম প্রশ্ন প্যাটার্ন ঢাকা ইউনিভার্সিটির জন্য কমন। একটি কোম্পানির মোট সম্পত্তি 70,000 টাকা কমছে, দায় 1 লক্ষ টাকা বাড়ছে, বলছে মালিকানা সত্য কত, বলছে মালিকানা সত্য কত। কে বলছে, মিয়াজি যাবনি, গ্রুপে তোল, গ্রুপে কত তোল। আচ্ছা পরবর্তীটা অ্যান্সার করে ফেলেন। সম্পত্তি কমছে 70,000 টাকা, দায় বাড়ছে 1 লক্ষ টাকা, মালিকানা সত্য কত, মালিকানা সত্য কত। আমরা সূত্র কি কি জানি, আমরা সূত্র জানি ভাইয়া সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য। এখন সম্পদ থেকে দায় বিয়োগ করলে মালিকানা সত্য, সম্পদ থেকে মালিকানা সত্য বিয়োগ করলে দায় পাবো। এখন আমার কি দিয়ে আছে, আমার দায় সম্পদ দিয়ে আছে নেগেটিভ 70,000 টাকা, দায় দিয়ে আছে পজিটিভ, বলছে মালিকানা সত্য কত হবে। আচ্ছা অ্যান্সার কত, আচ্ছা সজল বলছে বি নাম্বারটা, আচ্ছা ওকে, আকাশ বলছে বি নাম্বারটা, রাফিনা জান্নাত বলছে বি নাম্বারটা। ওকে খুব ভালো, খুব ভালো। অনেকে আমরা যে ভুলটা করব, এই যে যে ভুলটা করছে আমাদের জান্নাত জাফরিন, সে বলছে 30,000 টাকা। আমাদেরকে হিসাবের কি করতে হবে, আমাদেরকে হিসাব সমীকরণের সাইডটা পরিবর্তন করতে হবে।
সাইড কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা থেকে এটা বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে না। এখন দেখেন এটা হচ্ছে কি সম্পদ দেয়া আছে, দায় দেয়া আছে, মালিকানা দেয়া নেই। ভাইয়া মালিকানা সূত্র কোনটা? মালিকানা সূত্র হচ্ছে কি করা, সম্পদ থেকে দায় বিয়োগ করা। মালিকানা সূত্র কোনটা? যে সম্পদ থেকে কি বিয়োগ করো, দায় বিয়োগ করো, তাহলে কি পাবা, মালিকানা পাবা। এখন সম্পদ নেগেটিভ আছে 70,000 টাকা, সম্পদ নেগেটিভ 70,000 টাকা, দায় পজিটিভ আছে, দায় পজিটিভ সমান চিহ্নের বিপরীত পাশে যদি চলে আসে, সমান চিহ্নের বিপরীত পাশে চলে আসে, সেও কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ম্যাথে করছেন না যে সমান চিহ্নের বিপরীত পাশে আসলে চিহ্নের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এ পাশে আছে পজিটিভ, বিপরীত পাশে আসলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, মালিকানা পাবো। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, আলটিমেটলি টোটাল নেগেটিভ কত, 1,70,000 টাকা হচ্ছে আমার টোটাল নেগেটিভ। এটা কি, এটা হচ্ছে আমার মালিকানা সত্য। অ্যান্সার কত, 1,70,000 টাকা কি করছে, মালিকানা সত্য কমেছে। এখন যদি আমরা সমীকরণের সাথে মিলাতে যাই, যে সম্পদ হচ্ছে 70,000, দায় হচ্ছে আমার কত, দায় হচ্ছে 1 লক্ষ টাকা পজিটিভ, এবং মালিকানা হচ্ছে 1,70,000 টাকা নেগেটিভ। আলটিমেটলি রেজাল্ট কত, সম্পদ 70,000 টাকা নেগেটিভ রয়ে গেল, আর এখানে পজিটিভ নেগেটিভ ক্যালকুলেশন করলে 70,000 টাকা নেগেটিভ চলে আসলো। তাহলে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য প্রমাণ হয়ে গেল। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে কত, ডি নাম্বারটা। আশা করি বুঝাইতে পারছি। সাইড পরিবর্তন শিখতে হবে, সাইড পরিবর্তন করতে হবে। 12 নাম্বার প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, চিন্তা ভাবনা করে মাথা খাটায় অ্যান্সারটা করতে হবে। দেনাদারের উপর 10% হারে কুরিন সঞ্চিতি, 2% হারে বাট্টা সঞ্চিতি ধার্য করছে, বাট্টার পরিমাণ দাঁড়াইছে 495 টাকা। বলছে দেনাদারের কত টাকা ছিল। উল্টো কাজ করতে হবে, উল্টো কাজ করতে হবে। আমরা কি কি করি, আমরা দেনাদার থেকে কি কি বিয়োগ করি ভাইয়া, দেনাদার মাইনাস, মাইনাস কি করি, দেনাদার সাথে আমরা ধারে বিক্রয় যোগ করি। আপনারা অ্যান্সার করেন, ধারে বিক্রয় যোগ করি। নগদ আদায় করলে আমরা কি করি, নগদ আদায় করলে আমরা দেনাদার থেকে বিয়োগ করি। মাইনাস আমরা কি দিই, মাইনাস আমরা নতুন কুরিন বিয়োগ করি, নতুন কুরিন বিয়োগ করি। মাইনাস আমরা কুরিন সঞ্চিতি বিয়োগ করি, কার থেকে, দেনাদার থেকে। কুরিন সঞ্চিতি কোনটা, নতুনটা বিয়োগ করি। মাইনাস আমরা কি দেই, মাইনাস আমরা বাট্টা সঞ্চিতি বিয়োগ করি। কি বিয়োগ করি, বাট্টা সঞ্চিতি বিয়োগ করি। এখন আপনাকে সরাসরি বলছে দেনাদার কত, তার মানে আপনাকে কি করতে হবে, আপনাকে উল্টো কাজ করতে হবে। দেখেন একটু চেষ্টা করেন তো, প্রশ্নটা কঠিন আছে, একটু কঠিন আছে, বাট একটু চেষ্টা করলে পারা যাবে। তাহলে আমার প্রশ্নের মধ্যে আইটেম দেয়া আছে কি কি, আইটেম দেয়া আছে ভাইয়া বাট্টা সঞ্চিতির মান দেয়া আছে, বাট্টা সঞ্চিতি দেয়া আছে, আরেকটা কি দেয়া আছে ভাইয়া, আরেকটা দেয়া আছে কি দেয়া আছে, আচ্ছা 10% কুরিন সঞ্চিতি আছে, কুরিন সঞ্চিতি দেয়া আছে এবং বাট্টা সঞ্চিতি দেয়া আছে। আচ্ছা বেশি দাগ হয়ে যাচ্ছে, কুরিন সঞ্চিতি দেয়া আছে, বাট্টা সঞ্চিতি দেয়া আছে, একটু খেয়াল করেন, একটু অ্যান্সার করেন। আচ্ছা সজল বলছে 27,500 টাকা। ওকে দেখা যাক, চেষ্টা করি, একটু চেষ্টা করি। এখন দেখেন তো ভাইয়া, ভাইয়া কি দিয়ে আছে, ভাইয়া বাট্টা সঞ্চিতি দিয়ে আছে, বাট্টা সঞ্চিতি দেখেন এই ফরম্যাটের মধ্যে কাজ করবেন। বাট্টা সঞ্চিতি কত পার্সেন্ট, 2%, 2% সমান কত বলছে, 495 টাকা বলছে না, 2% সমান কত, 495 টাকা, 2% সমান কত, 495 টাকা। তাহলে ভাইয়া 1% সমান কত, 1% সমান কত, 1% সমান হচ্ছে 247.5 টাকা। 1% সমান কত, 247.5 টাকা। এখন আমরা দেনাদার থেকে কি কি পাইছি, যে নতুন কুরিন বাদ দিয়েছি, বাট্টা সঞ্চিতি বিয়োগ করতে। এখন যেগুলো বিয়োগ করতে এগুলো আবার কি করে যাইতে হবে, উপরের দিকে যাইতে হবে। এখন 1% যদি 200 কত হয়, 47 হয়। আমার দেনাদার ধরেন, দেনাদার হচ্ছে 100, দেনাদার হচ্ছে 100, দেনাদার থেকে আমরা 10% বিয়োগ করে 90% পাইছিলাম। এখন আমাদের 1%-এর মূল্য কত, 1%-এর মূল্য হচ্ছে 247.5 টাকা। এখন এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, 100 দ্বারা গুণ করি, আমরা কত পার্সেন্টের মান পাবো, আমরা এই 90%-এর মানটা পেয়ে যাব। কারণ আমরা দেনাদার থেকে 10% বিয়োগ করে আমরা যে 90% মান পাইছি, এটা যদি আমরা 100 দ্বারা গুণ করে দেই, আমাদের আসবে কত, 24,000, কত, 24,750 টাকা আসবে খুব সম্ভবত। যদি 100 দ্বারা গুণ করেন কত আসবে, 24,750 টাকা আসবে। এখন এই 24,750 টাকা কার মান, 90%-এর মান।
তাহলে এবার এটাকে আপনি 90 দ্বারা ভাগ করেন, 100 দ্বারা গুণ করে দেন। আগানোর সময় কি করবেন, 100 দ্বারা গুণ করে দিবেন, আপনি দেনাদারের মূল্য পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন, দেনাদারের মূল্য পেয়ে যাবেন। তাহলে ভাইয়া কাজটা কি করলাম, ভাইয়া কাজটা উল্টো ভাবে আগাইছি। ভাইয়া 2% মূল্য তো দেয়া আছে। এখন ভাইয়া 2% মূল্য, এখন 2% মূল্য দেয়া আছে, টাকা দেয়া আছে। তাহলে আমরা 1% চলে যাব। 1% যাওয়ার পরে আমরা সেটাকে কি করব, আমরা সেটাকে 100 দ্বারা গুণ করব। 100 টাকা দ্বারা গুণ করে আমরা কোথায় যাব, কুরিন যদি বাদ দেওয়ার পরে যে টাকাটা, আমরা সেখানে চলে যাব 100% দিয়ে। এখন কুরিন যদি বাদ দিলে আমরা কত পার্সেন্ট পাচ্ছি, 90%। তাহলে সেটাকে 90 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব, আমরা দেনাদারের মূল্য পেয়ে যাব। দেনাদার কত, 27,500 টাকা। বলেন বুঝছেন কিনা, বলেন বুঝতে পারছেন কিনা, সবার ক্লিয়ার ভাইয়া? কাজটা কিভাবে করতে হবে ভাইয়া, কাজটা উল্টো ভাবে করতে হবে। 2% আগে ভাঙতে হবে, ভেঙে 1% আসতে হবে, দেন সেটাকে 100 দ্বারা গুণ করে কুরিন সঞ্চিতি বাদ দেওয়ার পূর্বে টাকা যাইতে হবে। এখন কুরিন সঞ্চিতি বিয়োগ করার পরে 10% বলছে, এখন 100 থেকে 10% বিয়োগ করলে থাকে 90%। 90 দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, দেনাদার পেয়ে যাব। বলেন বুঝতে পারছেন, বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন। আরেকবার একটু বলতে পারবেন, আরেকবার? হ্যাঁ, আবার দেখেন, দেনাদার থেকে আমরা কি বিয়োগ করি, আমরা ধারে বিক্রয় যোগ করি, নগদ আদায় বিয়োগ করি, কুরিন সঞ্চিতি বাট্টা সঞ্চিতি বিয়োগ করি। দেনাদার থেকে আমরা সাধারণত বিয়োগ করি। এখন আমার প্রশ্নের মধ্যে দেয়া আছে কি কি, আমার প্রশ্নের মধ্যে দেয়া আছে বাট্টা সঞ্চিতি আর কুরিন সঞ্চিতির পরিমাণ দেয়া আছে, আর কোনো কিছু দেয়া নেই। এখন আমাকে এই তিনটা আইটেম, এই দুইটা আইটেম কি করে ক্যালকুলেশন করে আমাকে দেনাদারে পৌঁছাইতে হবে। এখন বাট্টা সঞ্চিতির মান দেয়া আছে কত, 495 টাকা। বলছে বাট্টা সঞ্চিতি হচ্ছে 2%। বাট্টা সঞ্চিতি দেয়া আছে 495 এবং বলছে এটা 2%-এর মান। এখন 2%-এর মান দেয়া আছে 495, তাহলে আমি এটা 1%-এ নিয়ে যাব। 1% হচ্ছে 400, 247 কত, 5 টাকা। এখন 247.5 টাকাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, 100 দ্বারা গুণ করি, আমরা 24,750 টাকা পাবো। যেটা হচ্ছে আমার কুরিন বাদ দেওয়ার পর আমরা যে টাকাটা পাচ্ছি, দেনাদার থেকে কি বিয়োগ যায়, কুরিন সহ যদি বিয়োগ যায়, যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা। এখন আপনাকে আবার কি বলছে, আপনাকে বলছে আপনার কুরিন সঞ্চিতি হচ্ছে 10%। এখন ভাইয়া কুরিন সঞ্চিতি কার থেকে বিয়োগ যায়, দেনাদার থেকে বিয়োগ যায়। ধরলাম দেনাদার 100, কুরিন সঞ্চিতি যদি 10% বিয়োগ করে দেয়, তাহলে বাকি থাকবে কত, 90%। এখন এই 90%-এর মূল্য কত টাকা বলছে, 24,750 টাকা। তাহলে এই 24,750 থেকে আপনি 90 দিয়ে কি করে দেন, ভাগ করে দেন। দেনাদার কত পার্সেন্ট, 100%, 100 দিয়ে গুণ করে দেন। কাজ সহজ। বার্তা সঞ্চিতি করব, কুরিন সঞ্চিতিতে নিয়ে যাব, কুরিন সঞ্চিতিকে 90 দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করে দিব, অ্যান্সার চলে আসবে। বুঝছেন এবার? আচ্ছা জি ভাইয়া বুঝছি, ওকে। বাকিরা বুঝতে পারছে কিনা জানাবেন। নেক্সট প্রশ্ন, সহজ একটা প্রশ্ন। একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার হোল্ডারদেরকে 5/1 অনুপাতে নতুন শেয়ার বন্টন করছে। এই বন্টনকৃত শেয়ারের নাম কি, এই বন্টনকৃত শেয়ারের নাম কি, এই বন্টনকৃত শেয়ারের নাম কি? এখন ভাইয়া সহজ একটা প্রশ্ন, কি বলছে ভাইয়া, বিনামূল্যে বিতরণ করছে। কি মূল্যে ভাইয়া, বিনামূল্যে। ভাইয়া বিনামূল্যে যে শেয়ার দিবে তার নাম কি, বিনামূল্যে যে শেয়ার দিবে তার নাম হচ্ছে বোনাস শেয়ার। এখন এই অনুপাতটা দেখে অনেকে কনফিউজড হতে পারে, অনুপাত এটা কিসের বা কিভাবে আসছে, এত কিছু দেখার দরকার নাই। যখনই বলবে বিনামূল্যে কোনো শেয়ার দিছে, তার নাম হচ্ছে বোনাস শেয়ার। বিনামূল্যে যে শেয়ার, তার নাম হচ্ছে বোনাস শেয়ার। আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে কি, বিএসইসি বিএফআরএস এর পূর্ণরূপ কোনটি, বিএফআরএস এর পূর্ণরূপ কোনটা হবে? ওকে, বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা। ওকে, খুব ভালো। নেক্সট প্রশ্ন, বিএফআরএস এর পূর্ণরূপ কি হবে? বিএফআরএস, বিএফআরএস এর পূর্ণরূপ কি হবে? এটা সবাই পারে, এটা সবাই পারে। বিএফআরএস এর পূর্ণরূপ কি হবে, বিএফআরএস এর পূর্ণরূপ কি হবে? বিএফআরএস, ওকে, কি হবে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল। এই যে যারা বি নাম্বারটা বলতেছেন, যারা বি নাম্বার বলতেছেন, সমস্যা কোথায়, একটা বলছে ফাংশনাল আর একটা বলছে ফাইন্যান্সিয়াল। খেয়াল করতে হবে, অ্যাডমিশন এরকম ছোট ছোট জায়গায় আপনাকে আটকাই ফেলবে। সো নার্ভাসনেস, তারপরে তাড়াহুড়া ইত্যাদি, কারণ আমরা বি নাম্বারটা অ্যান্সার অলরেডি এখানে করে ফেলছি, পরীক্ষার হলে আরো বেশি করব।
কিন্তু আমাকে দেখতে হবে বিএফআরএস মানে কি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এটা কি? এটা হচ্ছে ভাইয়া বাংলাদেশের আর্থিক বিবরণীর ক্ষেত্রে ব্যবহৃত মান। বাংলাদেশের আর্থিক বিবরণীর ক্ষেত্রে ব্যবহৃত মান হচ্ছে বিএফআরএস। তাহলে আমাকে যদি বলে বাংলাদেশের ক্ষেত্রে মান কোনটা, বিএফআরএস। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান মান কোনটা, আপনাকে যদি আমি বলি আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান মান কোনটা, অ্যান্সার করেন। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান মান কোনটা, আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান মান কোনটা, অ্যান্সার করেন। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান মান কোনটা? এই বিএফআরএস কে বলা হয় বাংলাদেশে আর্থিক বিবরণী ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত মান। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহৃত মান হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। কিন্তু আপনাকে যদি বলা হয় আন্তর্জাতিক মান কোনটা, আন্তর্জাতিক মান কোনটা, জান্নাত জাফরিন আইএফআরএস হবে, সজল বলছে আইএফআরএস হবে। আন্তর্জাতিক মান কোনটা, আন্তর্জাতিক মান কোনটা? আন্তর্জাতিক মান হচ্ছে ভাইয়া আইএফআরএস। আন্তর্জাতিক মান কোনটা? ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আন্তর্জাতিক মান হচ্ছে আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আর দেশীয় মান কোনটা ভাইয়া? দেশীয় মান হচ্ছে বিএফআরএস, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। দুইটা ভালো করে মাথায় রাখতে হবে। আসেন নেক্সট আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছে। ওকে, কোন জায়গা থেকে জিজ্ঞেস করছে? আর্থিক বিবরণী থেকে। দেখি অ্যান্সার করেন। একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রারম্ভিক হবে, প্রাথমিক মজুদ 20,000 টাকা, সমাপনী মজুদ 27,000 টাকা, বিক্রয় 1,60,000 টাকা, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% ধরে যদি বিক্রয় করা হয়, ক্রয় কত টাকা? ক্রয় কত টাকা? ক্রয় কত টাকা হবে? ক্রয় কত টাকা হবে? আমাদের আর্থিক বিবরণী থেকে প্রশ্ন করছে ক্রয় কত টাকা হবে। এখন এগুলো অনেকের কাছে কঠিন লাগতে পারে, অনেকের কাছে সহজ লাগতে পারে। এখন আর্থিক বিবরণী একটা সূত্র আছে, যেটা হচ্ছে ভাইয়া প্রারম্ভিক মজুদ যোগ নিট্রয় ইজিক্যাল টু বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, আবার সমান সমান সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ এই দুইটার যোগফল সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই দুইটার যোগফল সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ যোগ নিট্রয় ইজিক্যাল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় ইজিক্যাল টু কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন আমাকে যে কোনো ভাবে আমাকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ে পৌঁছাতে হবে। আমাকে বলছে ক্রয় কত টাকা, আমাকে ক্রয় বের করতে হবে। প্রারম্ভিক মজুদ পণ্য দিয়ে আছে। এখন একটু চেষ্টা করেন, ভাইয়া বুঝাই দিবে। প্রথমে আপনাকে কি বের করতে হবে? আপনার সমাপনী মজুদ পণ্য দিয়ে আছে, সমাপনী মজুদ পণ্য 27 দিয়ে আছে। আপনাকে কি বের করতে হবে? আপনাকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। কি বের করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়। এখন ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করবেন? দেখেন, প্রশ্নে দেয়া আছে বিক্রয় মূল্য 1,60,000, কিন্তু আমাকে বলছে ক্রয় মূল্যের উপর 25% মুনাফা ধরো, ক্রয় মূল্যের উপর 25% মুনাফা ধরো, কিন্তু দেয়া আছে বিক্রয় মূল্য, হার দেয়া আছে আরেকটার উপর। তার মানে ক্রয় মূল্যের উপর যদি 25% মুনাফা হয়, সেটা বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট? বিক্রয় মূল্যের উপর হবে 20%। তার মানে মুনাফা কত? মুনাফা হচ্ছে ভাই 32,000 টাকা। মুনাফা কত ভাইয়া? মুনাফা হচ্ছে 32,000 টাকা। এখন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে ভাইয়া? ভাইয়া বিক্রয় থেকে যদি আমরা মুনাফা বিয়োগ করে দেই, বিক্রয় থেকে যদি আমরা মুনাফাকে বিয়োগ করে দেই, যেটা বাকি থাকবে সেটার নাম কি ভাইয়া? সেটার নাম হচ্ছে ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত পাইলাম? বিক্রিত পণ্যের ব্যয় পাইছি 1,28,000 টাকা। তাহলে 27,000 1,28,000 বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় তাহলে কত দাঁড়াবে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দাঁড়াবে 1,55,000। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত দাঁড়াবে? 1,55,000 টাকা দাঁড়াবে। আচ্ছা, সজল যেটা বলছে ভাইয়া 1,35,000 আসার কথা না, 1,35,000 অ্যাকুরেট অ্যান্সারটা আসবে। আমাদের মানের মধ্যে এটা 23,000 ছিল, মানের মধ্যে 23,000 ছিল, কিন্তু প্রশ্নের টাইপিং মিস্টেক এটা 20,000 হয়ে গেছে। যদি 20,000 দ্বারা ক্যালকুলেশন করা হয়, এখন আমরা প্রশ্ন যেটা আমরা সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি, প্রারম্ভিক মজুদ পণ্য যদি বিয়োগ করে দিই, এই যে গ্যাপ, এই গ্যাপের মান কত? এই গ্যাপের মান হচ্ছে 1,35,000 টাকা। কত আসবে? 35,000 টাকা আসবে।
ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নটা সেখানে আমাদের মান ছিল 1,23,000 টাকা, শুধুমাত্র প্রারম্ভিক মজুদ পণ্য 23,000 টাকা ছিল। বাট আমরা যদি 23 ধরে প্রারম্ভিক মজুদকে যদি 23 ধরে অ্যান্সার করি 1,32,000 টাকা হচ্ছে আমাদের অ্যাকুরেট অ্যান্সার। বাট ফরম্যাটটা আমাকে বুঝতে হবে। বলেন বুঝছেন কিনা ভাইয়া, বলেন বুঝতে পারছেন কিনা বলেন। এইচএসসির যারা আছেন অ্যাডমিশন বা বাকি যারা আমরা যেই আছি না কেন সবাই বুঝতে পারছি কিনা ভাইয়া? ফরম্যাটটা কি? প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয় ইকুয়াল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিক্রয়যোগ্য। আচ্ছা ভাইয়া প্লিজ আর একবার বুঝাই দেন। আবার দেখেন, প্রথমে কি বুঝতে হবে? সূত্রটা বুঝতে হবে যে প্রারম্ভিক মজুদ যোগ নিট্রয় ইকুয়াল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। অর্থাৎ আমি দুই পাশকে যোগ করলে আমরা কি পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। ওকে ভাইয়া বুঝলাম এতটুকু। এখন ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে পাবো? বিক্রিত পণ্যের ব্যয় ভাইয়া কিভাবে পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাওয়ার জন্য আমার প্রশ্নের মধ্যে কি দিয়ে আছে ভাই? প্রশ্নের মধ্যে বিক্রয় দিয়ে আছে ভাই। প্রশ্নের মধ্যে কি দিয়ে আছে ভাই? প্রশ্নের মধ্যে বিক্রয় দিয়ে আছে 1,60,000 টাকা, কিন্তু মুনাফার হার দিয়ে আছে ভাইয়া 25%। কার উপর? ক্রয় মূল্যের উপর। এখন ক্রয় মূল্যের উপর দিয়ে আছে 25%, প্রশ্নে দিয়ে আছে বিক্রয় মূল্য। তাহলে ভাইয়া ভেজাল আছে। তাহলে কি করতে হবে ভাইয়া? মান পরিবর্তন করতে হবে। কি করতে হবে ভাইয়া? মান পরিবর্তন করতে হবে। মান পরিবর্তন করলে কত পার্সেন্ট? ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট? 20%। যদি আমরা ভাইয়া 1,60,000 টাকার 20% করে দেই, 1,60,000 টাকার 20% করলে আমাদের মুনাফা আসবে কত ভাইয়া? মুনাফা আসবে ভাইয়া 32,000 টাকা। মুনাফা আসবে কত ভাইয়া? 32,000 টাকা। এখন আমরা জানি কি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মুনাফা পাই। আবার বিক্রয় থেকে যদি আমরা মুনাফা বিয়োগ করে দেই আমরা কি পাবো? আমরা ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আমরা কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এতটুকু ক্লিয়ার? বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত ক্লিয়ার হয়েছে? বলেন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে আসছে ভাইয়া? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আসে মুনাফা। আবার ঠিক সেম ভাবে বিক্রয় থেকে যদি মুনাফা বিয়োগ করি কি আসবে ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় আসবে। বিক্রিত পণ্যের ব্যয় তাহলে কত আসছে ভাইয়া? 1,28,000 টাকা। এখন দেখেন, সমাপনী মজুদ পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয় এক পাশের আইটেম, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় এক পাশের আইটেম। তাহলে 27,000 টাকা বসাইলেন, 27,000 যোগ 1,28,000। এখন দুইটা যোগ করলে আসবে কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 1,55,000। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাইলাম। এখন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আরেকটা ফর্মুলা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট্রয়। এখন দেখেন আপনার কি দেয়া নেই? আপনার নিট্রয় দেয়া নেই। কি দেয়া আছে? প্রারম্ভিক মজুদ কিন্তু দেয়া আছে। এই যে প্রারম্ভিক মজুদ পণ্য, ধরেন প্রারম্ভিক মজুদ পণ্য 23,000 টাকা। তাহলে এখন বলেন তো এই দুইটার পার্থক্য কত? এই যে দুইটার পার্থক্য কত? দুইটার পার্থক্য কত? দেখেন এইটাই যে পার্থক্যটা আসবে সেটাই আপনার অ্যান্সার। আপনি অ্যান্সার করে ফেলেন। যারা এখন বুঝেন নাই আপনারা অ্যান্সার করেন। পার্থক্য কত? কারণ আমরা জানি দুই পাশের যে কোনো দুইটা আইটেম যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। তাহলে ভাইয়া যেটা মিসিং থাকবে এটার আরেকটা যে আইটেম থাকবে সেটা বিয়োগ করলে বাকিটা, সেটা বিয়োগ করলে তো বাকিটা আসবে। তাহলে কত আসবে ভাইয়া? 1,32,000 টাকা আসবে। কত আসবে ভাইয়া? 1,32,000 টাকা আসবে। তাহলে এবার দেখেন প্রারম্ভিক মজুদের সাথে প্রারম্ভিক মজুদ যোগ নিট্রয় ইজিক্যাল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ যোগ নিট্রয় ইজিক্যাল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় ইজিক্যাল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সূত্র মিলে গেছে, সূত্র মিলে গেছে। ক্লিয়ার? এখন এখন ক্লিয়ার হয়েছে? বলেন সবার ক্লিয়ার হয়েছে? এখন শিখতেছেন, নতুন ভাবে শিখতেছেন। যখন আপনাকে টপিক ওয়াইজ ধরে ধরে প্রতিটা লেকচার শেষ করা হবে তখন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। বলেন বুঝতে পারছেন? এখন 1,32,000 টাকা আসছে। ওকে যাবে। ওকে জি ভাইয়া। ওকে ঠিক আছে। তাহলে এতটুকুই ছিল আমাদের প্রথম ক্লাস। এতটুকু আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ যে এমসিকিউ কি ধরনের প্রশ্ন হয় না হয় আমি একটু যে ক্লিয়ার করছি। তো যারা নতুন আছেন আমার সেকেন্ড টাইমার বেচ বা বেচে যারা আছে তারা আলহামদুলিল্লাহ জানে আমাদের ক্লাসগুলো কিরকম হয়। বাট যারা নতুন আছেন আপনারা নতুন বলতে আপনারা এইচএসসি তে ক্লাস করছেন, আপনারা এমন না যে আমার ফার্স্ট ক্লাস করতেছেন। সো অ্যাডমিশনের ফার্স্ট ক্লাস
তো সবাই বলেন ক্লাস কেমন লাগছে এবং সবকিছু বুঝতে পারছেন কিনা। জাস্ট আপনাকে ধারণা দেওয়া হচ্ছে যে প্রশ্ন প্যাটার্ন গুলো কিরকম হয়, আপনাকে কিভাবে অ্যান্সার করতে হবে, আপনাকে কোন ফর্মুলা দেখতে হবে। তো এত আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অ্যান্সার করছেন, বাট এতটাও নার্ভাস হওয়ার দরকার নেই যে ভাইয়া খুব কঠিন পারা যাবে না এই সে। বাট আমরা যখন ইনশাল্লাহ লেকচার ওয়াইজ ক্লাস শুরু করব, তখন আমরা আস্তে আর্থিক বিবরণী এ টু জেড যখন ভালোভাবে ক্লিয়ার করব, তখন আমাদের কাছে ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। যেখানে আমাদের 15টা এমসিকিউ সমাধান করতে আমাদের 1 ঘন্টা চলে যায়, ওইখানে আমরা 20 মিনিটে 15টা এমসিকিউ সমাধান করতে পারবো। আমাদের ওই পরিমাণ অ্যাবিলিটি ইনশাল্লাহ হয়ে যাবে, ওই পরিমাণ অ্যাবিলিটি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই। আচ্ছা সজল, সজল আচ্ছা ও তো অলরেডি বেঁচে আছে। সো আচ্ছা বাকিরা, আচ্ছা এখন যারা ফার্স্ট টাইমার তাদের যদি কোনো প্রশ্ন থাকে অ্যাডমিশন সংক্রান্ত একটু জিজ্ঞেস করতে পারেন, একটু দ্রুত জিজ্ঞেস করবেন যদি প্রশ্ন থাকে। আচ্ছা ভাই ফার্স্ট টাইমে তো ম্যাথ গুলো একটু হার্ড ছিল, হার্ড এগুলা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো এখন তো আপনি ধরুন আপনি টপিক ওয়াইজ এখন তো ক্লাস করেন নাই, আপনাকে সরাসরি প্রশ্ন দেওয়া হয়েছে, আপনাকে সরাসরি প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে যখন অ্যাডমিশন আপনাকে হিসাব বিজ্ঞানের জন্য অ্যাটলিস্ট 17 থেকে 18টা লেকচার সম্পূর্ণ করতে হবে। তো আপনাকে যখন লেকচার ওয়াইজ ক্লিয়ার করানো হবে, তখন আপনার কাছে প্রতিটা লেকচার ইজি হয়ে যাবে। আপনাকে লেকচার শেষ করানো হবে, আপনাকে ম্যাথ সমাধান করানো হবে, আপনাকে সলভ ক্লাস দেওয়া হবে, আপনাকে আবার এইচডাব্লিউ দেওয়া হবে। তখন আপনার কাছে ব্যাপারগুলো করতে 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 সবগুলো ইজি হয়ে যাবে, তখন প্যারা খাবেন না। বাট এখন জাস্ট প্রশ্ন প্যাটার্ন গুলো ভালোভাবে ক্লিয়ার করতেছেন যে ভাইয়া প্রশ্ন কিরকম হয়, অ্যানালাইসিস কিরকম হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করলে হবে না, আপনাকে জানতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিব, আমার যে 12টা প্রশ্ন করবে, আমার টপিক তো 17 থেকে 18টা, হিসাব বিজ্ঞান 17 থেকে 18টা। এখন এই 12টা প্রশ্ন কোন টপিক থেকে করতেছে, কোন টপিক থেকে বারবার 12টা প্রশ্ন করতেছে, আমাকে সেটা ভালো করে বুঝতে হবে। এই অ্যানালাইসিসটা যে যত দ্রুত সম্পূর্ণ করতে পারবে, তা সে বাকিদের তুলনায় অনেক বেশি আগে থাকতে পারবে। সব প্রশ্ন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট টাইমার যারা একটা ভালো প্রশ্ন ব্যাংক নিয়ে ফেলবেন, প্রশ্ন অ্যানালাইসিস করবেন। তো আশা করি সবকিছু ক্লিয়ার। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আবারও ইনশাল্লাহ আমরা নতুন কিছু প্রশ্ন সমাধান করবো, আমরা নতুন কিছু ফরম্যাট শিখবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন অবশ্যই জানাবেন। যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন। আইবিএ প্রিপারেশন নেওয়া কি উচিত হবে? যদি মনে করেন আপনি প্রেশার নিতে পারবেন, আপনি নিতে পারেন, বাট অ্যাডমিশনে হেলাফেলা করা যাবে না। শুরুর 1 মাস খুব বেশি সিরিয়াস, এরপর থেকে ডাউন হতে থাকবে, ডাউন হতে থাকবে, এরকম হলে চান্স পাওয়া হবে না। শুরু থেকে আমার যে মেন্টালিটি, আমার অ্যাডমিশনের শেষ পর্যন্ত আমার সেম মেন্টালিটি থাকতে হবে। বাট ফোকাসটা একদিকে রাখেন, ওইটা নিয়ে আগান, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, সো এতটুকুই, কথা না বাড়ে ভাই, আবার আরেকটা ক্লাস আছে 9টা বাজে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।